সারাদিন ঘটে যাওয়া ঘটনা দুর্ঘটনার বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর মধ্যরাতের নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে আপনাদের সাথে আছি আজকে আমি লাকমিনা জেসমিন সময় এবং আজকের যে সারাদিনের ঘটনাগুলো সেই ঘটনাগুলো বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন চারজন অতিথি। ঢাকা থেকে যুক্ত হয়েছেন তহিদুল হক, তিনি শিক্ষক ও সমাজ গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হাসান আকবর, প্রধান প্রতিবেদক দৈনিক আজাদী চট্টগ্রাম। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন ডক্টর আমানুর আমান, সম্পাদক দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমস। এছাড়া খুলনা থেকে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ, তিনি সভাপতি খুলনা সাংবাদিক ইউনিয়ন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এই আয়োজনে আমরা সারাদিনের যে ঘটনাগুলো সেগুলো বিশ্লেষণ করে থাকি এবং সেই বিশ্লেষণ আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যায়ন শুনতে চাই। তার আগে আমার কাছে এরই মধ্যে 3টি পত্রিকা এসেছে, যে পত্রিকাগুলো কাল সকালে আমাদের পাঠকরা হাতে পাবেন। সেই পত্রিকার কয়েকটি শিরোনাম পড়তে চাই। শুরুতে দেখছি কালের কণ্ঠ। কালকে তাদের প্রধান যে শিরোনাম করেছে সেটি হলো সম্পদ সুরক্ষিত, শ্রমিক বিপন্ন। এমন একটি খবর তারা করেছে। হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ অগ্নিকাণ্ড নিয়ে একটি তারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে। এছাড়া আরও টিকা আসছে, প্রয়োগেও গতি, এমন একটি খবর দেখছি। ডান দিকে দেখছি গাজীপুরে দিনভর জট, গাবতলীতে ভোগান্তি। অর্থাৎ আজকে থেকে আসলে মানুষের কয়েকদিন ধরে যে বাড়ি ফেরার প্রবণতা এবং সেখানে যে ভোগান্তি সেগুলো তুলে ধরেছেন। এদিকে দেখছি চাপে প্রলোভনেও সোচ্চার জাফরুল্লাহকে নিয়ে তারা একটি আলাদা প্রতিবেদন করেছে। আমার কাছে বাংলাদেশ প্রতিদিন রয়েছে। বাংলাদেশ প্রতিদিনে দেখছি প্রধান শিরোনাম করেছে উৎকণ্ঠা 3 খাত নিয়ে, গার্মেন্ট জনশক্তি বন্ধ হলে প্রভাব পড়বে রেমিটেন্সে। এছাড়া খাদ্য উৎপাদন বন্ধে দেখা দেবে সংকট। অর্থাৎ নতুন করে যে লকডাউনের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে সেখানে জীবনের পাশাপাশি আসলে জীবিকা যে একটি বড় সংকট হয়ে উঠতে পারে মানুষের, সেই বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে। এরপর দেখছি দ্বিতীয় যে শিরোনাম করা হয়েছে, ঈদের 2 দিন চামড়া যাবে না ঢাকায়, লকডাউনের আওতামুক্ত থাকবে চামড়া পরিবহন, এমন একটি খবর দেখছি। আমরা সর্বশেষ জানি কিছুক্ষণ আগে যে বাংলাদেশের বিজয় হয়েছে জিম্বাবুয়ে, যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তারা বিজয়ী হয়েছে 3 উইকেটে। এই খবরটি এরই মধ্যে চলে এসেছে। প্রধানমন্ত্রী বলেছেন সবাই যাতে ভ্যাকসিন পায় সে পদক্ষেপ নিয়েছি, 2 মাসে মিলবে 2 কোটি টিকা, এমন দেখছি। কারণ আগামীকাল আরও 30 থেকে 35 লাখ টিকা আসছে দেশে। এই ছিল বাংলাদেশ প্রতিদিন। এছাড়া ডেইলি সান দেখছি যে তারা খেলার খবরটি অনেক হাইলাইট করেছে। সাকিব গাইডেড টাইগার্স টু ওডিআই সিরিজ উইন। এছাড়া এদিকে যে খবরটি দেখছি ডেইলি সানে, সেটি হলো 225 মোর ডাই অফ করোনা, 11,578 ইনফেক্টেড। অর্থাৎ আজকেও যে আসলে 200 জনেরও উপরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং 11,578 জন যে নতুন করে শনাক্ত হয়েছেন, এই খবরগুলো তারা দিয়েছে। সব মিলিয়ে এই ছিল আজকে সারাদিনের শিরোনাম। আমাদের নিউজ রুমেও এই খবরগুলো আসলে প্রধান শিরোনাম হয়ে উঠেছে। শুরু করতে চাই, ঢাকা থেকে যুক্ত হয়েছেন শহীদুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এখনো পর্যন্ত আসলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যে একটি শঙ্কা থেকে গেছে করোনার মধ্যে, বা ঠিক কবে নাগাদ তারা তাদের শিক্ষা জীবনে স্বাভাবিক স্কুল কলেজে ফিরে যেতে পারবে, সেটি নিয়ে এখনো শঙ্কা তৈরি হয়েই আছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি এবং একই সাথে সম্মানিত আলোচক যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে করোনার শুরু থেকেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেটি কারণ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিষয়টি এরকম নয়, সেটি করোনার কারণে, যৌক্তিক কারণেই বন্ধ আছে। কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ নেই। এটা যদি আমরা এইভাবে মনে করি বা অনেকেই যদি মনে করেন যে আমাদের পুরো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সাথে সাথে শিক্ষা কার্যক্রমও বন্ধ আছে, বিষয়টি ঠিক না। আমাদের শিক্ষা কার্যক্রম আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি চলছে, কিন্তু সেটি পরিচালনা করতে গিয়ে নানা ধরনের আমরা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, সেটি ঠিক আছে, কিন্তু আসলে আমাদের শিক্ষা কার্যক্রম একেবারে থেমে আছে সেটি আমরা মনে করছি না। তবে যে জায়গাটিতে আমার বক্তব্য রয়েছে সেটি হচ্ছে যে আমরা প্রাথমিক বিদ্যালয়গুলো কিংবা উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা শিক্ষার্থীদের বিষয়ে আমাদের দেশ থেকে অনেকেই বলেছেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দরকার। তাদের পিছনে, এই বলার পিছনে যুক্তি হলো যে অনেক কিছুই খোলা রয়েছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কিন্তু দেখুন, আজকে যে অভিভাবক তার সন্তানকে নিয়ে লকডাউনের মাঝামাঝি সময় যখন পরিস্থিতি আমাদের সংক্রমণের হার 5% নিচে ছিল অথবা 5% মধ্যে ছিল, কক্সবাজার বা দেশের বিভিন্ন জায়গায় তারা ঘুরতে গিয়েছে
এটি ঠিক, কিন্তু ওই একই অভিভাবক তার সন্তানকে করোনার কারণে স্কুলে যেতে দিবেন বলে আমার কাছে মনে হয় না। এরকম অভিজ্ঞতা বা মতামত কিন্তু আমরা গণমাধ্যমের সুযোগ বা কল্যাণে আমরা অভিভাবকদের কাছ থেকে আমরা কিন্তু আরেকটি বিষয় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছি কয়েকদিন আগে সিদ্ধান্ত হয়েছে যারা যেসব শিক্ষার্থী বিদেশে যাচ্ছেন তাদেরকে কিন্তু করোনার টিকা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয়েছে, এমন সিদ্ধান্ত নিয়েছে। তো তাদেরও শিক্ষা জীবন, আমাদের দেশের যারা শিক্ষার্থী আছে তাদেরও তো শিক্ষা জীবন, তো তাদেরকে আসলে টিকা দেওয়া নিয়ে আপনি কি মনে করেন? এই জায়গাতে আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। সেটি হচ্ছে যে আমরা যারা ছোট শিক্ষার্থী রয়েছে বয়সে, তাদেরকে নিয়ে ঝুঁকি না নিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা পাইলট প্রজেক্টের মতো অথবা দেখতে পারতাম যে আসলে হল খুলে অথবা শিক্ষা কার্যক্রম খুলে যে পরিস্থিতি কি দাঁড়ায়। সেই জায়গাটা আমরা হয়তো বিভিন্ন ভয়ের কারণেই আমরা নেইনি। এখন যে সিদ্ধান্তটা যেটি হয়েছে যে আসলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অথবা কয়েকদিন আগে সিদ্ধান্ত হলো যে 18 বছর বয়স পর্যন্ত সবাইকে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে, বা সেরকম একটি আহ্বান মানে সেরকম একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন শেষ করে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে। তবে এটি ঠিক যে আসলে এই করোনার কারণে আমাদের শিক্ষা প্রক্রিয়ার অথবা ব্যবস্থার অথবা শিক্ষার্থীদের জীবনের যে অনেকগুলো সময় চলে গেল, সেই চলে যাওয়ার সময় তো আর ফেরত দেওয়া যাবে না। কিন্তু সামনের দিনগুলো আসলে কিভাবে আরো সংগঠিত ভাবে আমরা একত্রিত হয়ে শিক্ষা কার্যক্রমকে আমরা সমুন্নত রাখতে পারি, সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেই জায়গাটিতে আমাদের চিন্তা করতে হবে। তবে এটি ঠিক আপনি যেমনটি বলছেন যে অন্যান্য দেশগুলো অনেক বেশি কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে পেরেছে। তারা মানে গণ টিকাকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা সেটি নিশ্চিত করতে পেরেছে, তাদের সংক্রমণের হার তারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছে। আমরা মনে করি আমাদের এখানে গণ টিকাকরণ শুরু হলে, অনেকটাই শুরু হয়েছে, আরো এটা যদি আরো প্রসারিত হয়, আরো সম্প্রসারিত হয়, আমরা এই জায়গাতে এই যে সংকট রয়েছে শিক্ষা কার্যক্রম অথবা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে তহিদুল হক, আমি আবারও আসবো এই আলোচনায়। এই প্রসঙ্গে আমাদের যে ভয়গুলো রয়েছে সেই ভয়গুলো কেটে যাবে। জি, এই প্রসঙ্গে আমরা আরো আলোচনা করব। চট্টগ্রাম থেকে হাসান আকবর, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা দেখছি বারবারই আসলে রাজধানীর কথা বলা হচ্ছে, তো চট্টগ্রাম একটি বন্দর নগরী, সেই জায়গা থেকে জীবিকা নিয়ে যে প্রশ্ন, অর্থাৎ রাজধানীর মানুষের যেহেতু ভাসমান অনেকেই আছে রাজধানীতে, চট্টগ্রামও তো আসলে বন্দর নগরী হিসেবে সেখানেও জীবন জীবিকা একটি বড় ফ্যাক্ট। তো এই ধরনের লকডাউনে সেটা কতটুকু আসলে উদ্বেগের বিষয় চট্টগ্রামের জন্য? ধন্যবাদ সুমা, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আমি চট্টগ্রামে আসলে করোনার যে ভয়াল বিস্তার, এটা খুবই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। আপনি শুনে শঙ্কিত হবেন হয়তো, চট্টগ্রামে 30% উপরে আমাদের করোনা সংক্রমণের হার। আমাদের 10 জন 11 জন 12 জন মারা যাচ্ছে এবং প্রায় গড়ে 1000-এর বেশি লোক করোনা শনাক্ত আক্রান্ত হচ্ছে। অর্থাৎ আমরা খুব শঙ্কিত যে চট্টগ্রামের হয়তো ঘরে ঘরে করোনার বিস্তার ঘটে যাচ্ছে নীরবে। আমি চট্টগ্রামের বর্তমানে যে করোনা পরিস্থিতির মধ্যেও একটা জায়গায় গিয়ে আমি একটু ট্র্যাক চেঞ্জ করতে চাই। একটা জায়গায় চট্টগ্রাম আসলে সব গিয়ে এখন একীভূত হয়েছে সিআরবিতে। আপনি জানেন নিশ্চয়ই, চট্টগ্রাম যে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং যেটা ঘিরে সিআরবি চট্টগ্রামের ফুসফুস হিসাবে খ্যাত, এই জায়গাটা সবুজ একাকার একটা জায়গা, অনেক বিস্তৃত একটা জায়গা। এটা দেশের প্রচলিত আইনে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে আপনার ডিটেল এরিয়া প্ল্যান, মাস্টার প্ল্যান, এখানে এটা হেরিটেজ হিসাবে চিহ্নিত। কিন্তু এই জায়গাটাই একটা বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটা বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগটার প্রেক্ষিতে পুরো চট্টগ্রাম এখন একটা আন্দোলনের উত্তাল, পুরো চট্টগ্রাম উত্তাল। সিআরবিকে ঘিরে প্রতিদিন সভা সমাবেশ মিটিং এগুলো চলছে। মানুষ আকুতি জানাচ্ছে সরকারের কাছে যে আমাদের চট্টগ্রামের যে একমাত্র জায়গা যেখানে আমরা নিঃশ্বাস ফেলি, এই জায়গাটা যেন কোনোভাবে বেসরকারি কোনো বেনিয়ার হাতে তুলে দেওয়া না হয়। সেখানে করোনার উদ্বেগ আসলে ধামাচাপা পড়ে গেছে চট্টগ্রামের সিআরবির আন্দোলনের প্রেক্ষিতে। তারপরেও আপনার প্রশ্নটি আমি ফিরে আসি। আমি এই সাথে আমি নিউজ 24-এর মাধ্যমে, আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাবো, চট্টগ্রামের একজন নগণ্য সংবাদকর্মী হিসেবে আমি আকুতি জানাবো, আমাদের সিআরবিটা আপনি ফিরিয়ে দিন। আমাদের সিআরবিটা যেন কোনোভাবে কোনো হাসপাতাল করে বা অন্য কোনো অবকাঠামো করে এটাকে যেন নষ্ট করে দেওয়া না হয়। এবং দেশের সংবিধানে এটা কিন্তু এই সুযোগ নেই, এখানে কোনো হাসপাতাল করার সুযোগ নেই। এটা হেরিটেজ হিসেবে চিহ্নিত একটা জায়গা। যাক, আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের চট্টগ্রামে যে করোনার বিস্তার, বন্দর নগরী, বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রামে খেটে খাওয়া মানুষগুলো, যারা বাসমান মানুষ, তাদের অবস্থাটা কোন পর্যায়ে যাবে লকডাউন গেলে।
আসলে সময় আপনি ভালোই জানেন যে লকডাউনটার কোনো বিকল্প কিন্তু এই মুহূর্তে আর আমাদের সামনে নেই। আমরা এত একটা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছি, এখানে চিকিৎসকরা আমার থেকে ভালো বলতে পারবেন, নিশ্চয় বিশেষজ্ঞ আলোচক যারা আছেন ওনারা আমার থেকে ভালো বলতে পারবেন। আমরা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জায়গায়, ঝুঁকির মধ্যে চলে গেছে। এখন যে কোনো মূল্যে আমাদেরকে এই চেইনটা ভাঙতে হবে। আমাদের যদি করোনার এই চেইনটা যদি আমরা ভাঙতে না পারি, আমরা সংক্রমণের এই বিস্তারটা যদি রোধ করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া বা বর্তমান ইন্দোনেশিয়া যে অবস্থা চলছে, ঘরের মধ্যে মানুষ মরে পড়ে আছে, এই ধরনের একটা পরিস্থিতির দিকে আমাদেরকে যেতে হবে। হাসান আকবর, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন খুলনা থেকে মুন্সি মাহবুব আলম সোহাগ। সোহাগ, আপনার অডিওটি সম্ভবত অফ আছে। আচ্ছা, এখন আপনাকে অন পাচ্ছি। আপনার কাছে আমি আসবো, তার আগে একটু কুষ্টিয়া থেকে ঘুরে আসতে চাই। কুষ্টিয়া থেকে ডক্টর আমানুর আমান আছেন, সম্পাদক দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের। কুষ্টিয়ার এখন সর্বশেষ পরিস্থিতি, সেখানে আসলে শহরগুলোতে যেভাবে জীবন জীবিকা নিয়ে একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কুষ্টিয়ার আমি একটু করোনার সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কুষ্টিয়াতে ভালো নেই, এটি আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে। আমার খুলনা ডিভিশনই আমরা খারাপ অবস্থাতে আছি। কুষ্টিয়া খুলনার পরেই আমরা সেকেন্ড পজিশনে আছি খারাপ দিক দিয়ে। তো এখানে আসলে প্রতিদিনই কম থেকে 20 থেকে 22 জন মানুষ আমরা মারা যেতে দেখছি, এবং উপসর্গ নিয়েই শুধু। আর করোনা আক্রান্ত যারা, আমানুর রহমান, আপনি দুইটি আসলে সুনির্দিষ্ট বিষয় একটু যদি আমাদেরকে বলেন। একটা হলো যে এখন করোনা শনাক্তের টেস্টের ক্ষেত্রে যেহেতু অনেক জেলা শহরে আরটিপিসিআর নেই, সেই জায়গায় আসলে নমুনা জটের কোনো বিষয় আছে কিনা, আমরা অনেক জায়গা থেকে এরকম খবর পাচ্ছি। আর দ্বিতীয়ত হাসপাতালে আসলে কতটুকু সেবা পাওয়া যাচ্ছে, হাসপাতালগুলোর কি অবস্থা? আচ্ছা, আমাদের কুষ্টিয়াতে আরটিপিসিআর রয়েছে, এখানে অ্যান্টিজেন টেস্ট সবই হচ্ছে, এবং আমাদের আশেপাশের জেলাগুলোর আমাদের কুষ্টিয়াতেই হচ্ছে, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ হচ্ছে। আমাদের এখানে সেই সমস্যাটি নেই। এখানে একটি মাত্র আমাদের 250 শয্যার হসপিটাল আছে, সেটিও কোভিড ঘোষণা, করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। এখানে চিকিৎসা চলছে, আসলে চিকিৎসা চলছে, অক্সিজেন আছে, সবকিছুই আছে, কিন্তু আসলে মানুষকে তো বাঁচানো যাচ্ছে না। কারণ মানুষ এমন একটা পর্যায়ে হসপিটালে এসে ভর্তি হচ্ছে বলে ডাক্তার আমাদেরকে জানাচ্ছেন, সেখানে চিকিৎসা করার থাকছে না। হয়তো ও স্যাচুরেশন 70 নিচে নিয়ে এসে হসপিটালে ভর্তি হচ্ছে, তখন তাকে আর বাঁচানো যাচ্ছে না। এরকম একটা ব্যাপার আসলে ঘটছে। আর আমাদের কুষ্টিয়াতে আরেকটা জিনিস ঘটছে, সেটি হচ্ছে যে মানুষের মধ্যে এখনো মানে কনসাসনেসের সেই স্তরটা আমরা আসলে এখনো দেখতে পাচ্ছি না। এখনো মার্কেট খোলা, এখনো মানুষকে আমরা র্যান্ডম বাজারে যেতে দেখছি, বাইরে ঘোরাফেরা করতে দেখছি, সেই লেভেলটা এখনো কুষ্টিয়ায় তৈরি হচ্ছে না। যার কারণে আপনার এখন তো কিছুটা শিথিলতা করা হয়েছে। তারা কি লকডাউনের মধ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাহলে বা প্রশাসনের লোক তারা কি করছে? এখানে আসলে লকডাউন তো সারা দেশের মতো যেটি হয়েছে কুষ্টিয়াতে সেভাবেই হয়েছে। এখানে লকডাউন সারা দেশে যেরকম হয়েছে মানুষ মেনেছে, কুষ্টিয়াতে সেরকমই মেনেছে। এখন লকডাউনটা দিয়ে আসলে পরিপূর্ণভাবে খুবই তৃপ্তি জায়গা পাওয়ার কোনো জায়গা আসলে নেই। এখানে যে জায়গাটা মানুষকেই সচেতন হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু মানুষ সে জায়গাতে আসলে সচেতন হয়নি, জন্যই তো আজকে এই বিস্তারটা এরকম ভাবে এত ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এখানেও ঠিক সেমনটি হয়েছে। আমাদের গ্রামে এখনো কিন্তু মানুষ খুব আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে। আমরা যেটি আজকে রাত 8টার দিকে তথ্য পেলাম, তাতে যে মানুষগুলো আক্রান্ত দেখতে পাচ্ছি আমরা প্রায় 300-র কাছাকাছি, এর মেজরিটি মানে গ্রাম থেকে এসছে, গ্রাম থেকে তারা আক্রান্ত হয়ে এখানে শহরে এসছে, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আসলে সচেতনতার অভাবেই অনেকটা মৃত্যু হার বাড়ছে, এটা গ্রামে আসলে অনেক বেশি। আমি একটু খুলনায় যেতে চাই। আরেকটা কথা আমি বলতে চাই, আসলে আমরা তো এখনো সরকারিভাবে প্রতিকারের মধ্যেই আছি। আসলে আমাদের এখন প্রতিরোধ দরকার। একটা প্রতিরোধের যে ম্যাপটা, রোড ম্যাপটা, সেটি কিন্তু আমরা এখন আসলে করছি না। আমরা এখনো প্রতিকারের মধ্যে আছি। এই প্রতিকারের জায়গাটি সরে আমাদের রোড ম্যাপে আসতে হবে যে প্রতিরোধ। এখনো পর্যন্ত আসলে এই 1.5 বছর পরে এসে প্রতিরোধ ব্যাপারটা আসলে কতখানি কার্যকর, সেটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। আর আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে খুলনার পরিস্থিতি খুবই খারাপ। খুলনায় একটু যেতে চাই, মুন্সি মাহবুব আলম সোহাগ। খুলনায় আসলে যেটি বলছিলাম যে আবার নতুন করে এরকম পরিস্থিতির মধ্যেও যে শিথিলতা দেওয়া হলো, এবং আমরা দেখছি যে অসচেতনতা একেবারেই অত্যন্ত খুবই বেশি ঢাকার বাইরে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। এখন খুলনার অবস্থা আসলে কেমন? মানুষকে কি সচেতন করা গেল কিনা? জি, সার্বিকভাবে বলতে গেলে খুলনার অবস্থা যে মেলা ভালো তা বলা যাবে না। তবে গত কয়েকদিন আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে একটু উত্তরণ ঘটেছে। এই যে আমাদের এখানে
জাতীয় পর্যায়ে দিচ্ছে 14 দিন, আমাদের খুলনাতে ছিল 7 দিন। এই মোট 21 দিনের লকডাউনের কারণে আমি মনে করি কিছুটা হলো সংক্রমণের হার এবং মৃত্যুর হার কমে এসেছে। তবে মানুষের সচেতনতা, যে কথাগুলি বললেন, মানুষের সচেতনতা আরো বৃদ্ধি হওয়া উচিত। আমার এই যে কুষ্টিয়ার ভাই বললেন, সহকর্মী বললেন যে প্রতিরোধ দরকার, অ্যাকচুয়ালি ওই জায়গাটিতে আমাদের অবস্থান করা দরকার। আজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল 200 শয্যায় উন্নীত হয়েছে, অর্থাৎ ডেডিকেটেড যে হসপিটালটি সেটি 200 শয্যায় উন্নীত হয়েছে। সেখানে অনেক কিছুর অভাব রয়েছে, যেমন এখন যে তীব্র গরম, এই গরমে করোনা যে ডেডিকেটেড হসপিটালটি, এই হসপিটালের ভিতরে গরমে অক্সিজেন সংকট এমনিতেই ঘটতেছে, আর রোগীরা আরো বেশি খারাপ জায়গায় যাচ্ছে। এইখানটিতে এই হসপিটালে এখন এসি প্রয়োজন, অর্থাৎ এখানে আমি জানি না এসি দিলে সেখানে করোনা বৃদ্ধি পাবে কি কমবে আমি জানি না, তবে মানুষ গরমে ওখানে আরো মৃত্যুর হার বাড়তেছে। এটা আমরা যেটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে এইখানে গরমের কারণে করোনা রোগীদের আরো খারাপ অবস্থা হচ্ছে। মাহবুব আলম, দেড় বছরে যেহেতু অনেক আগে থেকে এরকম একটি আশঙ্কা করা হচ্ছিল যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, জেলাগুলোতে হয়তোবা বাড়তে পারে, তো সেই জায়গা থেকে 1.5 বছরে কি আমরা কোনো প্রতিরোধ ব্যবস্থা নিতে পারিনি, না কি কেন নিতে পারিনি? আমরা যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা সরকারের থেকে প্রতিকারের বা যে কাজটি করেছি, কিন্তু প্রতিরোধ, সামাজিক যে অবস্থানটা তৈরি করা দরকার, সামাজিক সেই অবস্থানটি তৈরি হয়নি। একমাত্র সরকার এবং সরকারের যে আনুষঙ্গিক যে ইয়েগুলো আছে তারাই কাজ করেছে, কিন্তু আমাদের যে রাজনৈতিক বা সামাজিক বিভিন্ন সুধী সমাজ যারা আছেন তারা কিন্তু সেইভাবে, আমি কাউকে স্পেসিফিক দোষী করতেছি না, এটা হচ্ছে কেউ কিন্তু ওইভাবে আমাদের প্রতিরোধের জায়গাটিতে আসেনি। একমাত্র 2-1টি দল তারা মানে করার জন্য করতে হয় সেরকম, কিন্তু প্রতিরোধ যেভাবে করা উচিত সেই প্রতিরোধটি কিন্তু কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠনগুলি এগিয়ে আসেনি। আসলে জি, সংকটের সময় সমন্বিত এই উদ্যোগগুলো কিন্তু প্রথম থেকেই বলা হচ্ছিল যে দল মত নির্বিশেষে সবাইকে কাজ করার। আর তৌহিদুল হক, আরো একবার আপনার কাছে আসতে চাই, আপনি যেটি বলছিলেন শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছিলেন, আমি একটু জীবিকা প্রসঙ্গে যেতে চাই। আসলে বারবারই কথা হচ্ছে, আমরা আমাদের আজকে প্রধান শিরোনামেও দেখছিলাম যে আবারও যেহেতু গার্মেন্টস থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষ, তারা আসলে আবারও জীবিকার একটি সংকটে পড়বে। তো এই মুহূর্তে কিভাবে জীবন আর জীবিকাকে ব্যালেন্স করা যায় বা সমন্বয় সাধন করা যায়, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমার আরো 3জন সম্মানিত আলোচকদের আলোচনা শুনছিলাম এবং তারা যেখানে অবস্থান করছেন সেই জায়গার পরিস্থিতির কথা বলছিলেন। আমাদের তো আসলে শুরু থেকে জীবন জীবিকার মধ্যে সমন্বয় করে চলতে হবে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এখন সেটি সমন্বয় করতে গিয়ে কখনো আমাদের লকডাউন দিতে হচ্ছে, কখনো আমাদেরকে শিথিল করতে হচ্ছে, কিন্তু বিষয় হলো যে আমরা এই পর্যন্ত যতগুলো লকডাউন দেওয়া হয়েছে কোনোবারই লকডাউন বলতে আসলে যা বোঝায় সেটি আমরা পালন করতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা বলুন, বাস্তবতা বলুন, যেভাবেই আমরা সংজ্ঞায়িত করি না কেন, সেটি একটি অবস্থা। এবং লকডাউনের সুফল তো আমরা পাচ্ছি না, তাহলে নতুন করে অর্থনৈতিক সংকটে ফেলানোর মানে পেছনে আসলে কতটা যুক্তি? এই জায়গাটি আমি বলতে চাচ্ছি যে ধরুন আমরা এই যে লকডাউনের একটি শিথিল অবস্থা চলছে বা লকডাউন চলছে না 22 তারিখ পর্যন্ত, 23 তারিখ থেকে আবার কঠোর লকডাউন হবে। আপনি কঠোর, নমনীয় যে নামেই আপনি মানে এটাকে বিশেষণ দিয়ে পরিচিত করান না কেন, সেই আলোচনা আমি দিতে চাই না। আমি যেটি বলতে চাই যে নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে, এখানে যারা সম্মানিত আলোচক আছেন তারাও, আপনারাও লক্ষ্য করেছেন যে গার্মেন্টস এর পক্ষ থেকে বলা হলো যে গার্মেন্টস খোলা রাখতে হবে, লকডাউনের বাইরে রাখতে হবে। আমার শ্রমজীবী মানুষ একদিন কাজ না করলে তাদের পরে ওই দিন অথবা পরের দিন বা ওই সপ্তাহ কিভাবে চলবে, তাদের সেই জায়গাতে একটা বড় সংকট রয়েছে। আপনি যতই লকডাউন দেন, আপনি যদি এরকম হয় দেখা মাত্র গুলি করার নির্দেশও দেন, তাহলে যদি ক্ষুধার জ্বালা থাকে সে বাইরে বেরিয়ে আসবে। এরকম পরিস্থিতিতে আসলে করণীয় কি? করণীয় যেটি হলো, আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের মতো দেশে যে বাস্তবতা, নিম্ন অর্থনীতি মানুষের যে সংখ্যা, কিংবা আমাদের যে জনগণের যে বৈশিষ্ট্য, জনস্বাস্থ্য মানার যে আমাদের যে আগ্রহ বা উদাসীনতা, নীরবতা, এই জায়গাগুলো যদি বিচার করি, আমাদের দেশে লকডাউন কোনো সমাধান না।
কিন্তু একটা ক্ষেত্রে সমাধান, সেটি সাময়িকভাবে, সেটি হচ্ছে যখন আপনার সংক্রমণের হারটা বেড়ে যাবে তখন আপনি 14 দিন, অথবা এটার তো একটা সার্কেল রয়েছে, 14 দিন আপনি খুব কঠোরভাবে এই বিধিনিষেধ গুলো আপনি পালন করবেন। সেটাও কিন্তু আমরা করতে পারছি না, যে আমরা গার্মেন্টস কে বারবার খোলা রেখে আমরা লকডাউন পালন করছি। আপনি গার্মেন্টস খোলা রাখলেই তো আপনার গণপরিবহন চালু করার একটা কথা চলে আসে, কারণ তারা কিভাবে সে গার্মেন্টসে যাবে? তারা গার্মেন্টস থেকে আবার পরিবারে যাচ্ছে, বিভিন্ন জনের সাথে তার মানে মেশার সুযোগ হচ্ছে কর্মের কারণেই। তার মানে আমার কিন্তু জটিলতা বা সংকট কিন্তু আমার থেকেই যাচ্ছে। সুতরাং আমরা যেটা বলতে চাই, সামাজিকভাবে আমাদের লকডাউনের এই প্রক্রিয়া, যেমন আমার ভাই বলছিলেন যে প্রতিরোধের জায়গাটি কিভাবে হবে? রবীন্দ্রনাথের সেই কথার মতো বলতে হয়, কারো যদি মরিবার স্বাদ জাগে তাকে বাঁচানো খুব কষ্ট। এখন বাংলাদেশে অনেক জনগণের, আমার কাছে আজকে গণমাধ্যমে আপনাদের চ্যানেলেই যেটা দেখলাম, যে আসলে লঞ্চের করে যেভাবে বাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা, পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা আমরা দেখলাম, যে এখানে বেশ কিছু নিয়ম কানুনের কথা বলা আছে। আপনার লকডাউন সেগুলো একেবারেই মানা হচ্ছে না। আমরা আসলে সারাদিনের চিত্র টেলিভিশনে আমরা দেখি। আমি শেষ করছি, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি মানা হচ্ছে না। তার মানে এখানে অনেকেই এই বিষয়গুলোতে উদাসীন, অনেকেই মনে করছেন আমার বয়স কম, আমার কিছু হবে না। কিন্তু তার মধ্যে দিয়ে তার কাছ থেকে যদি আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আক্রান্ত হন, তার জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। এই যে মানুষকে সচেতন করা, জনসম্পৃক্ত করা, এক্ষেত্রে রাজনীতিবিদ কিংবা আমাদের নির্বাচিত অনির্বাচিত প্রতিনিধি, পেশাজীবীদের সমন্বয় করে একটি সমন্বিত ভাবে যে এগিয়ে যাওয়ার কাজটি, সেই জায়গাটিতে আমরা কিন্তু এখনো পর্যন্ত আসতে পারছি না। এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আসতে না পারবো, আমাদের ততক্ষণ পর্যন্ত এটি আসলে কোনোভাবে এই লকডাউন কোনো কার্যকর আসলে ভূমিকা রাখতে পারবে না। ভোগান্তি বাড়তেই থাকবে, ভোগান্তি কমবে না। জি জি জি। হাসান আকবরের কাছে আমি একটু যেতে চাই। ঢাকা থেকে আমরা দেখেছি যে অনেকেই ফেরার চেষ্টা করছেন এই সময়ের মধ্যে, বিশেষ করে এরপর যেহেতু ঈদের পরে আরো একদিন মাত্র সময় পাবেন, সুতরাং তারা আবার ফেরারও চেষ্টা করবেন। তো চট্টগ্রামে আসলে বাইরের মানুষকে সেখানে যাওয়া বা আসা নিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? ধন্যবাদ সোমা। চট্টগ্রাম আসলে বাণিজ্যিক রাজধানী, বারবার যেটা বলি আমরা, বন্দর নগরী। এখানে প্রচুর বাইরের লোক কাজ করেন, বিশেষ করে বিভিন্ন শিল্প কারখানা, গার্মেন্টস, বন্দর, কাস্টমস, বিভিন্ন ক্ষেত্রে প্রচুর লোক কাজ করেন। বিশেষ করে উত্তরবঙ্গের প্রচুর লোক চট্টগ্রামে কাজ করেন। আমার ভাই কুষ্টিয়ার আমানুর সাহেব আছেন, আমানুর সাহেবের অনেক। তো এইভাবে আসলে যাতায়াতের ফলে কি চট্টগ্রামে আপনি কি আশঙ্কার জায়গাগুলো যেটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাসগুলো যাচ্ছে, কিন্তু সেইগুলা স্বাস্থ্যবিধি একটা বাধ্যবাধকতা রয়েছে, তারা 50% যাত্রী পরিবহন করছে। আজকে আমার বাসার কাছেই একটা বাস স্ট্যান্ড আছে, গরিবুল্লাহ শাহ হাউজিং, গরিবুল্লাহ শাহর কাছেই। সেখানে আমি দেখলাম, আসার সময় আমি একটু উকি মারলাম যে বাসে অর্ধেক যাত্রী মানে ভর্তি করা হয়েছে, বাকি অর্ধেক সিট খালি, 2 সিটে একজন করে যাত্রী। তো সেক্ষেত্রে আগে যে যাত্রী, একটা বাসে 40 জন যাত্রী যেতে পারতো, এখন সেখানে 20 জন যাত্রী যাচ্ছে, বিশেষ করে দূরপাল্লার বাসগুলাতে। কিন্তু ঢাকার বাসগুলা প্রচুর বাস আছে, প্রচুর বাসে লোকজন যাচ্ছে। অনেক লোক নানাভাবে কষ্ট করে যাচ্ছে, যাদের টাকা পয়সা একটু কম তারা আরো কষ্ট করে যাচ্ছে। উত্তরবঙ্গের লোকগুলা এখান থেকে ঢাকা যাচ্ছে, যেটা কাটাগাড়ি বলে, ওরা কাটাগাড়িতে যাচ্ছে, এখান থেকে ঢাকা যাচ্ছে, ঢাকা থেকে আবার বাস ধরবে হয়তো। প্রচুর লোকের প্রচুর কষ্ট হচ্ছে, এটা আসলে এই কষ্টগুলো অবর্ণনীয়। তারপরেও মানুষ বাড়ি যাচ্ছে, এবং বাড়ি যে যাচ্ছে এরা 23 তারিখ থেকে যদি আবার লকডাউন শুরু হয়, যেটা কঠোর হবে বলছে, এই কঠোর লকডাউন হলে এরা আবার ফিরবে কি করে, সেটা নিয়েও একটা সংশয় কিন্তু রয়ে গেছে। এই যে স্বাস্থ্যবিধি, আমার ডক্টর শহীদুল হক সাহেব যেটা বলছিলেন যে কোথাও স্বাস্থ্যবিধি মানার, স্বাস্থ্য সুরক্ষার যে ব্যাপারগুলো নেই, এই যে একটা ভয়াবহ পর্যায়ের দিকে আমরা যাচ্ছি, ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, এটা আসলে আমাদেরকে কত মূল্য দিতে হয় সেটা আমি, তার মানে এখনো আমরা সচেতন না। সচেতন নয় আমরা। জি, আমানুর রহমান, আরেকটু কুষ্টিয়ার বিষয়ে জানতে চাই যে কুষ্টিয়াতেও কি একইভাবে আসলে ঢাকা থেকে মানুষ যাচ্ছে বা সেখান থেকে আসার যে প্রবণতা, সেটা কতটুকু নিয়ন্ত্রণ করা যাচ্ছে? হ্যাঁ, এটা আসলে ওই যেহেতু বলছিলেন একটু ভালোর দিকে যাচ্ছে কুষ্টিয়া, সবার মতো আমাকেও জিনিসটা ভাবাই যে আমরা যখন এইসব ঈদ আসে তখন আমরা ঝাঁক ধরে বেরিয়ে পড়ি, কোন রকম কিছু মানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। এই টেন্ডেন্সি আসলে আমাদের বন্ধ হওয়া উচিত। আমাদের মানুষের মধ্যে এই টেন্ডেন্সি গুলোকে একটু অবদমিত করা দরকার, যে এই রোগটা ভালো নাই ওরা। এখন একটা ক্রান্তিকাল মোকাবেলা করছি আমরা, এখানে মানুষের একটু ভাবার দরকার ছিল, কিন্তু আমরা কেউ ভাবছি না। আর আরেকটা জায়গায় আমি কথা বলি, এখন যে অবস্থা আছে আসলে, এখন জেলায় জেলায় আসলে স্বয়ংক্রিয়ভাবে এক এক ধরনের সিস্টেম করতে হবে। সেন্ট্রালি কোনো কিছু চাপিয়ে দেওয়া যে এটি সারা দেশেই হবে, সেটি আসলে সম্ভব নয়। এখন প্রত্যেকটা জেলাকে একটা স্বতন্ত্র ইউনিট মনে করে সেখানে এক একটা ব্যবস্থা কার্যকর করতে হবে। যদি আমরা জেলায়, উপজেলায়, ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড
বেসিনে যদি আমরা এই ধরনের একটা ব্যবস্থা তৈরি করতে পারতাম, যে একটা আমাদের কুষ্টিয়াতে আমরা এই চিন্তা করছি অলরেডি, আমরা 4 এমপির সাথে আমরা নাগরিক কমিটি বসছিলাম, আমি একজন সদস্য হিসাবে সেখানে মতামত আসছে, আজকেই এসছে। তার মানে আপনারা বলছেন যে অঞ্চল বা জেলা ভিত্তিক আলাদা উদ্যোগগুলো নেওয়া। হ্যাঁ, 189টা ওয়ার্ডে যদি আমরা 189টা কমিটি গঠন করতে পারি, এইভাবে ইউনিয়ন লেভেলে, এভাবে উপজেলা লেভেলে, যেখানে স্বাস্থ্যকর্মী আছে, ট্যাগ অফিসার আছে, হেলথ কর্মীরা আছে, সবাইকে নিয়ে যদি আমরা একটা সমন্বিত একটা ঐক্য যদি গড়ে তুলতে পারি, একটা কমিটি ব্যবস্থা তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমরা জেলায় জেলায় সক্রিয় যদি করতে পারি, তাহলে এটা আমরা মনে হয় অনেকটা অবদমিত করতে পারি। যেমন একটা গ্রামে যদি 10 জন মানুষ যদি আক্রান্ত থাকে, আমরা সেটা গ্রেডিং করে ফেলতে পারি যে 10 জন আক্রান্ত হয়েছে মানে এই গ্রামে 1000 লোক বাস করে, আমরা কতজনকে পেলাম, 10 জনকে পেলাম, আমরা তাদেরকে আইসোলেট করে ফেলবো, কারণ আমাদের কমিটি আছে। এইভাবে যদি আমরা এখন এগিয়ে আসি, তাহলে মনে হয় আমরা কিছুটা ফল পেতে পারি। এবং এটা খুব বেশি দিন না, 28 দিন অথবা 42 দিনের একটা, আমি ইউএনডিপির একটা থিওরি দেখছিলাম এরকম, যে 28 থেকে 42 দিনের এরকম একটা শিডিউল করে, রোড ম্যাপ করে যদি আমরা আগাতে পারি, জেলায় জেলায় সক্রিয় করতে হবে। এখন সেন্ট্রালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, ডিরেক্টরেট থেকে একটা থিওরি দিলেন, সেটা কুষ্টিয়াতে কার্যকর নাও হতে পারে, খুলনাতে সেটা কার্যকর নাও হতে পারে, কারণ এখানে নানান ধরনের সমস্যা থাকে জেলা লেভেলে। জি, এটা একটা ভালো উদ্যোগ হতে পারে, কারণ এর আগেও কিন্তু সরকার দেখেছিলাম যে সীমান্তবর্তী জেলাগুলোতে একরকম চিন্তা ভাবনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে ঠিক সেন্ট্রালি সেটি সেইভাবে কার্যকর হয়নি। তবে জেলায় জেলায় আপনি যেটি বলছিলেন যে আমরা চিন্তা করে সেটি কার্যকর করি না অথবা করতে পারি না, ভিন্ন একটা সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়। সেজন্য এখন জেলায় জেলায় স্বয়ংক্রিয় করতে হবে। এর বাইরে আমরা আপাতত, আমি নিজে ব্যক্তিগত কোনো বিকল্প দেখছি না। জি, মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনায় যে আসলে পরিস্থিতি, আপনি যে সংকটগুলোর কথা বলছিলেন, তারপর যে এই যে শিথিলতা এবং যাতায়াত শুরু হয়েছে, তাতে কি খুলনার পরিস্থিতি নিয়ে আপনারা কি ধরনের শঙ্কা করছেন? আপনার কাছে কি মনে হয় কোন দিকে যাচ্ছে খুলনার অবস্থা? আপনি যে কথাটি বললেন আসলে আমরা শঙ্কিত। এই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে গত 21 দিন আমাদের এই অঞ্চল লকডাউনে ছিল, তাতে করে মানুষের হয়তো কষ্ট হয়েছে, আর্থিক কষ্ট হয়েছে, কিন্তু সুফল পাওয়া গেছে, সুফল অনেকখানি আমরা পেয়েছি। এখন এই যে আবার এই যে ঈদের যাওয়া আসার বিষয়টি, এই যাওয়া আসার বিষয়ে ঢাকার করোনা খুলনায়, খুলনার করোনা ঢাকায়, খুলনার ভেরিয়েন্ট ঢাকায়, এই যে বিষয়গুলো হবে, এতে করে হবে কি সংক্রমিত হার বাড়বে, আর একটা ধাপ বাড়বে। আমি মনে করি এইটাকে প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে একে নাগরিক সমাজবদ্ধ হয়ে এইটা আমাদের প্রতিরোধ করার কোনো বিকল্প নাই। আমরা শুধু যদি সরকারের প্রতি তাকিয়ে থাকি, তাহলে সরকার তো তার অর্গান দিয়ে কাজ করতেছে, চিকিৎসকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে, এটা কিন্তু বলতেই হবে। আমাদের খুলনায় আমি দেখেছি যে কয়জন চিকিৎসক তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা করোনার ভিতরে করোনার রোগীদের যে সেবা দিচ্ছে, নার্সরা, এটা বলতেই হয়, যে কাজটা করে ভালো কাজটা তার বলা উচিত। সেই চিকিৎসকরা এত কষ্ট করতেছে, অথচ আমরা সেই জিনিসগুলো মানছি না। আজকে যে মানুষের চোখের সামনে দাপিয়ে দাপিয়ে মানুষ মারা যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। খুলনায় ব্যক্তিগত পর্যায়ে আমাদের এখানে সংসদ সদস্য এবং তার ভাই এখানে অ্যাম্বুলেন্স ফ্রি করে দিয়েছে এবং অক্সিজেন ফ্রি করে দিয়েছে, শেখ সালাউদ্দিন জুয়েল এবং শেখ সোহেল। এই যে বিষয়টি, এরকম যদি আমাদের অনেক বিত্তশালীরা আছে, তারা যদি কয়েকদিন আগে আকিস গ্রুপের চেয়ারম্যান এসে এখানে হাই ফ্লো নোজাল ক্যানোলা দিয়ে গিয়েছেন, আরো একটি অ্যাম্বুলেন্স দিয়ে গেছে, এইভাবে যদি সমাজের মানুষ এগিয়ে আসে, একই সাথে শুধু এই সব জিনিসপত্র দিলে হবে না, আমাদেরকে প্রতিরোধ প্রতি পাড়া মহল্লায়, আমাদের গ্রাম অঞ্চলে আমাদের গ্রাম পুলিশ আছে, তাদেরকে কাজে খাটাতে হবে। যে একটি গ্রামে কয়জন মানুষ, এই মানুষগুলো কিন্তু সবারই নখদর্পণে, কে কোথায় কি করতেছে এগুলো কিন্তু নখদর্পণে। একটি শহরে, একটি ওয়ার্ডে, আমার খুলনা মহানগরীতে একটি ওয়ার্ডে কে করোনাগ্রস্ত হচ্ছে, কে কি অবস্থায় আছে, এগুলো কিন্তু আমাদের নখদর্পণে। এবং করোনার শুরুতে কিন্তু আমরা প্রধানমন্ত্রী তিনি কিন্তু শুরু থেকেই বলছেন যে এরকম একটি সংকট মুহূর্তে সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে তিনি বলেছেন যে বিত্তশালী যারা আছে তাদেরকে। এই অনুষ্ঠানের আগেও কিন্তু আমি এই গ্রাম পুলিশের কথা বলেছি। আজকে ভেরিয়েন্ট আসছে ইন্ডিয়া থেকে, এই ইন্ডিয়া আমি বর্ডার সীমান্তবর্তী যেসব ইউনিয়নগুলি আছে, আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমি আমাদের এখানে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সাথে করোনা মিটিং এ আপনাদের আসলে এই আপনারা ফিল্ডে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, এই ব্যাপারগুলো আসলে আমলে নিয়েই সরকারের এরকম করা উচিত। আমি শেষ 30 সেকেন্ড সময় দিয়ে শেষ করতে চাই। আমি 30 সেকেন্ড বলে শেষ করতে চাই। আমি এখানে প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের যে বর্ডার এলাকা আছে, আমার কুষ্টিয়ার ভাই আছেন, বর্ডার এলাকায় যদি প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যানকে
এখানে সক্রিয় করা হতো এবং জি আপনার কথা বুঝতে পেরেছি মাহবুব আলম সোহাগ, আপনি বলছেন যে সব স্টেক হোল্ডারকে আসলে একত্রিত করা। তহিদুল হক, আপনাকে দিয়ে শেষ করতে চাই 30 সেকেন্ডে যদি বলতে পারেন তারা যে আলাদা উদ্যোগগুলোর কথা বলছে সেই উদ্যোগগুলো আসলে কতটুকু কাজে আসতে পারে আপনার কাছে কি মনে হয়? না, সেটি তো অবশ্যই আমাদের কিছু কমন ডিসিশনও নিতে হবে, সেই সাথে আমাদের জেলা ভিত্তিক যেহেতু আমাদের কালচার মানুষের ধরনের কিছু বোঝাপড়া, সেই জায়গাতে আলাদা করে চিন্তা করার সুযোগ আছে এবং সব জায়গায় একই কমন ডিসিশনে কাজ হবে না, সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে। আমি যেটা আপনার আলোচনার প্রেক্ষাপটে যেটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুরু থেকেই বলেছে যে করোনা একটি যুদ্ধ, এটাকে যুদ্ধ হিসাবে নিতে হবে এবং আমাদেরকে কাজ করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে বড় বড়। জি তহিদুল হক, আপনাকে আর সময় দিতে পারছি না, অনেক ধন্যবাদ আপনাকে এবং একই সাথে গ্রামে দ্রুত গড়ে তুলতে হবে, প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করতে হবে, সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জি তহিদুল হক, ধন্যবাদ আপনাকে সহ চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা থেকে আমাদের যারা সংবাদকর্মীরা যুক্ত হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। নিউজ 24 এর পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি নিউজরুম সংলাপ। সকলকে শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই চিটগাং সবার দাওয়াত।